কাশিমপুর বৃদ্ধাশ্রমের দোতলার বারান্দায় বসে আছেন আমেনা বেগম। হাতে ধরা লোহার গ্রিল, দৃষ্টি সুদূরে, যেখানে আকাশ মাটির সাথে মিশেছে। আজ আকাশটা বড্ড মেঘলা, ঠিক ৩৫ বছর আগে সেই কালবৈশাখী দিনটির কথা মনে করিয়ে দেয়, যেদিন রাকিবের বাবা তাকে এবং ৩ বছরের ছোট্ট রাকিবকে একা ফেলে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। আমেনা বেগমের বয়স এখন ৭০ ছুঁই ছুঁই, শরীরে চামড়া ঝুলে গেছে, চোখের নিচে কালচে দাগ, কিন্তু এই ঘোলাটে চোখে এখনও একটি প্রতীক্ষা প্রদীপ হয়ে জ্বলে। প্রতি শুক্রবার তিনি গেটের দিকে তাকিয়ে থাকেন। আজ শুক্রবার, বিটেল গড়িয়ে সন্ধ্যা নামছে, কিন্তু সেই পরিচিত সাদা গাড়িটি আজও এলো না। পাশের রুমে রিজিয়া খালা এসে পিঠে হাত রাখলেন। বুবু, আর কতক্ষণ? চলো, ঘরে চলো, মশা কামড়াবে, ওরা আসবে না। আমেনা বেগম মুখ ঘুরিয়ে ম্লান হাসলেন, হাসিটা কান্নার চেয়েও করুণ। না রে রিজিয়া, আজ রাকিবের আসার কথা ছিল না, তবু মনটা মানে না। ভাবলাম যদি ভুল করে চলে আসে। ছোটবেলায় ও তো খুব ভুলো মন ছিল, স্কুলের টিফিন নিতে ভুলতো, বই নিতে ভুলতো, আমাকে ছাড়া ওর চলতো না। রিজিয়া দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন এই ভুলো মন ছেলেটি এখন আর ভুল করে মাকে দেখতে আসে না। সে এখন অনেক বড় সাহেব, মায়ের জায়গা তার আলিশান ফ্ল্যাটে হয় না। দ্বিতীয় অধ্যায়, ত্যাগের পাহাড়। গল্পটা তো এমন ছিল না, গল্পের শুরুটা ছিল অন্যরকম। রাকিবের বাবা যখন মারা যান, আমেনা বেগমের বয়স তখন মাত্র ২২, কোলে ৩ বছরের শিশু। আত্মীয় স্বজন বলেছিল আবার বিয়ে করতে। আমেনা রাজি হননি। তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন ছোট্ট রাকিবকে, বলেছিলেন আমার রাকিবই আমার পৃথিবী, ওর মুখের দিকে তাকালে আমি সব কষ্ট ভুলে যাই। শুরু হলো জীবনযুদ্ধ। গ্রামের ভিটে মাটি আঁকড়ে ধরে আমেনা সেলাইয়ের কাজ শুরু করলেন। সারা রাত হারিকেনের ধিকি ধিকি আলোয় কাঁথা সেলাই করতেন, যাতে রাকিবের স্কুলের বেতন দেওয়া যায়। নিজের জন্য কখনো একটা ভালো শাড়ি কেনেননি। ঈদের দিনও পরতেন পুরনো সুতির শাড়ি, কিন্তু রাকিবের জন্য নতুন জামা ছিল অবধারিত। মনে পড়ে সেই ঝড়ের রাতের কথা। রাকিবের তখন খুব জ্বর, গ্রামে ডাক্তার নেই। আমেনা বেগম সেই দুর্যোগের মধ্যে ছেলেকে বুকে জড়িয়ে ৫ মাইল কাদা পথ হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ডাক্তার বলেছিল আর একটু দেরি হলে নিউমোনিয়ায় বাচ্চাটা মারা যেত। আমেনা সেদিন আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার আয়ু তুমি আমার সন্তানকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচাও। রাকিব বড় হলো, মেধাবী ছাত্র, এসএসসি এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেল। আমেনা বেগম নিজের শেষ সম্বল, স্বামীর দেওয়া সোনার বালাজোড়া বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালেন। ছেলে ইঞ্জিনিয়ার হলো, ঢাকায় বড় চাকরি পেল। গ্রামের লোকেরা বলতো, আমেনা, তোর দুঃখের দিন শেষ, এবার তুই রানীর মতো থাকবি। আমেনা আঁচল দিয়ে চোখ মুছে হাসতেন, ভাবতেন আমার সুখ লাগবো না, আমার ছেলে সুখে থাকলেই হলো। রাকিব বিয়ে করলো, বউয়ের নাম সুমনা, আধুনিক শিক্ষিতা মেয়ে, বড়লোকের একমাত্র আদরের দুলালি। বিয়ের পর কিছুদিন ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন রাকিব মাকে ঢাকায় নিয়ে গেল। গ্রামের খোলামেলা পরিবেশে অভ্যস্ত আমেনা বেগমের কাছে ঢাকার ১৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি মনে হতো সোনার খাঁচা। তিনি পানের বাটা নিয়ে বারান্দায় বসলে সুমনা বিরক্ত হতো। ওমা প্লিজ, বারান্দায় পানের পিক ফেলবেন না, আমার ফ্লোর নষ্ট হয়ে যায়। ডাইনিং টেবিলে কাঁটা চামচ দিয়ে খেতে পারতেন না আমেনা, হাত দিয়ে মেখে খেতেন। একদিন সুমনার এক হাই প্রোফাইল কলিগ এলো ডিনারে। আমেনা বেগম ভাত মাখছিলেন। সুমনা আর চোখে রাকিবকে ইশারা করল। রাকিব নিচু স্বরে বলল, মা, তুমি আজ ঘরেই খেয়ে নাও না, মেহমান এসছে। আমেনা বুঝলেন। তিনি নিঃশব্দে নিজের প্লেট নিয়ে ঘরে চলে গেলেন। সেই রাতে ভাতের দলা গলায় আটকে আসছিল, চোখের পানি ভাতের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন তিনি এখন আর সংসারের কেন্দ্রবিন্দু নন, তিনি এখন এক অপ্রয়োজনীয় আসবাবপত্র মাত্র। দিন যত যেতে লাগলো, দূরত্ব তত বাড়তে লাগলো। সুমনা চাকরি করে, সারাদিন অফিস শেষে ফিরে সে চায় প্রাইভেসি। শাশুড়ির খুক খুক কাশি, পান খাওয়া কিংবা টিভি দেখার শব্দ সবই তার অসহ্য লাগত। সবচেয়ে বড় ধাক্কাটা এলো তখন যখন নাতনি তুলি হলো। আমেনা চেয়েছিলেন নাতনিকে বুকে জড়িয়ে গল্প শোনাতে, তেল মাখিয়ে গোসল করাতে, কিন্তু সুমনা বাধা সাধল। মা, আপনার গায়ে ঘামের গন্ধ, আর আপনি তো হাইজেনিক নন, তুলির ইনফেকশন হবে, প্লিজ ওকে বেশি ধরবেন না।
নিজের হাতে গড়া সন্তানের ঘরে নিজের রক্তের নাতনিকে ছোঁয়ার অধিকার হারালেন তিনি। রাকিব সব দেখত, কিন্তু স্ত্রীর ভয়ে চুপ করে থাকত। সেই ছোট্ট রাকিব, যে মায়ের আঁচল ছাড়া ঘুমোতো না, সে এখন মায়ের দিকে তাকিয়েও দেখে না। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। সুমনা সকাল থেকেই খুব চেঁচামেচি করছিল। কারণ তুচ্ছ, আমেনা বেগম ভুল করে সুমনার দামি ক্রিস্টাল ভাসটি পরিষ্কার করতে গিয়ে ভেঙে ফেলেছেন। সুমনা চিৎকার করে বলল, রাকিব, আমি আর পারছি না। হয় তোমার মা এই বাসায় থাকবে, না হয় আমি আর তুলি থাকব। একটা আনকালচার মহিলার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে। রাকিব মাথা নিচু করে বসেছিল। কিছুক্ষণ পর সে মায়ের ঘরে গেল। আমেনা বেগম তখন জানালার গ্রিল ধরে কাঁদছিলেন। রাকিব ধীর গলায় বলল, মা। আমেনা চোখের পানি মুছে ঘুরে তাকালেন। কিছু বলবি বাবা? রাকিব তোতলামি করে বলল, মা, সুমনা খুব অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার বলেছে ওর রেস্ট দরকার। বলছিলাম কি, তুমি যদি কিছুদিন অন্য কোথাও গিয়ে থাকতে। আমেনা বুঝতে পারলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু তিনি তো মা, সন্তানের অস্বস্তি তিনি সহ্য করতে পারেন না। তিনি শান্ত গলায় বললেন, কোথায় যাব বাবা? গ্রামে তো ঘরবাড়ি সব বিক্রি করে দিয়েছি তোর চাকরির সময়। রাকিব চোখ নামিয়ে বলল, কাশিমপুরে একটা খুব ভালো জায়গা আছে, শান্তিনিবাস। ওটা বৃদ্ধাশ্রম না মা, ওটা একটা রিটায়ারমেন্ট হোম। ওখানে তোমার বয়সী অনেকে আছেন। তুমি গল্প করতে পারবে, ভালো থাকবে। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, প্রমিস। আমেনা হাসলেন, সেই হাসি যা হাজারো কান্নার চেয়েও ভারী। তিনি বললেন, তোর যেখানে সুখ, আমারও সেখানেই সুখ বাবা, আমি যাব। যাওয়ার দিন আমেনা বেগম তার ছোট্ট ট্রাঙ্কটা গুছিয়ে নিলেন। সাথে নিলেন রাকিবের ছোটবেলার একটা ছবি আর নাতনি তুলির ফেলে দেওয়া একটা ভাঙা পুতুল। গাড়িতে ওঠার সময় তুলি দৌড়ে এলো। দাদু, তুমি কোথায় যাচ্ছ? আমেনা নাতনিকে শেষবারের মতো বুকে জড়াতে চাইলেন, কিন্তু সুমনা দূর থেকে ডাক দিল, তুলি, এদিকে এসো, দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে রাকিব একটি কথাও বলল না। এসি চলছে, কাঁচ তোলা, বাইরের পৃথিবীটা ঝাপসা। আমেনা বেগম রাকিবের হাতের দিকে তাকালেন। এই